বৈভব সূর্যবংশী কি অবিশ্বাস্য এক ব্যাটসম্যান, কি অতুলনীয় এক প্রতিভা। সচিন টেন্ডুলকারের পর এরকম প্রতিভা বিশ্ব ক্রিকেট দেখে নাই, ফুল স্টপ। হ্যাঁ, সূর্যবংশীর এখন ইন্টারন্যাশনাল পথ চলাটাই শুরু হয় নাই, কিন্তু ঠিক তার আগের অবস্থা পর্যন্ত যদি ধরি, টেন্ডুলকারও তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে পথ চলা শুরু করার আগেই তার নাম সব দিকে ফুটে উঠেছিল। সেইটাকে সূর্যবংশী ছাড়িয়ে গিয়েছেন নিঃসন্দেহে। কোনো রকম কোনো সন্দেহ যদি থেকে থাকতো, এইবারের আইপিএলে তিনি তা দূর করে দিচ্ছেন একের পর এক বিস্ফোরক বিধ্বংসী ইনিংসে। রক্তমাংসের মানুষ তো তিনি বটেই, কিন্তু তার ব্যাটিং দেখে ক্রিকেট মাঠে মনে হয় অত্যাশ্চর্য অলৌকিক কিছু আমরা প্রত্যক্ষ করছি, এবং নিঃসন্দেহে আমরা একজন লেজেন্ডের পথ চলার শুরুটা প্রত্যক্ষ করছি। এই বৈভব সূর্যবংশী ক্রিকেট আকাশের রেকর্ড বুক থেকে একের পর এক সূর্য যে ভবিষ্যতে ছিনিয়ে আনবেন, সেটা বোধহয় এখন ঘোষণা দিয়ে দেওয়াই যায়। এবং আরও একটা প্রেডিকশন আমি সূর্যবংশীকে নিয়ে করতে চাই, সেটা মিলবে কি না ভবিষ্যতে দেখা যাক। আমি এইবারের আইপিএলের শুরুতেই বলেছিলাম প্রথম ইনিংসটা খেলার পরে যে সূর্যবংশী আইপিএলে সেঞ্চুরি করবেন, এবং গতবার যে তিনি ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন, এইবার তার চেয়ে কম বলেই করবেন না, সেটা আর হয়নি। আজকে তিনি সেঞ্চুরি করেছেন ৩৬ বলে, এক বল বেশি খেলে ফেলেছেন। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তার ছিল গতবার ৩৫ বলে, এবার ৩৬ বলে করে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করে ফেললেন। ৩০ বলে দ্রুততম সেঞ্চুরিটা ক্রিস গেইলের। এবং আজকের এই ইনিংসটাতে আগের যে দুইটা 50 করেছিলেন তিনি 15 বলে, আজকের ম্যাচেও তিনি 15 বলেই 50 করেছেন 15 বছর বয়সে, কিন্তু সেঞ্চুরির আগে তার কোনো থামাথামি নেই। টি-20 স্বীকৃত ম্যাচ সূর্যবংশী এই নিয়ে খেললেন মাত্র 26টা, এবং সেই 26 ম্যাচেই তার 4টা সেঞ্চুরি হয়ে গেল। 4টা সেঞ্চুরি স্বীকৃত টি-20তে এত কম ম্যাচ খেলে এর আগে কেউ করেননি। এই রেকর্ডটাও তিনি নিজের করে নিয়েছেন। পাকিস্তানের উসমান খানের 33 ইনিংসে ছিল এই 4টা সেঞ্চুরি প্রথম। আর আইপিএলে না স্বীকৃত টি-20তে 1000 রানও সূর্যবংশীর আজকেও হয়ে গেল, সেটা সর্বকনিষ্ঠ হিসেবে তো বটেই, সবচেয়ে কম বল খেলেও। একের পর এক রেকর্ড তার ব্যাটে আজকে ভেঙে চুরে গিয়েছে। যদিও শেষ পর্যন্ত গিয়ে তিনি পরাজিত দলে। তার দল রাজস্থান রয়্যালস এই ম্যাচটা জিততে পারেনি। কেন পারল না, কোন জায়গাটাতে পারল না, এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা, সেই আলোচনাটাই তো করছি। কিন্তু পরাজিত দলে থাকলেও রে ভাই, সূর্যবংশীর ইনিংসটাই আজকের হাইলাইটস নিঃসন্দেহে, এবং এই ইনিংস নিয়ে আরও অনেক অনেক দিন কথা হবে। ভবিষ্যতে যখন সূর্যবংশী একের পর এক রেকর্ড আরও অনেক কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভাঙতে থাকবেন, তখন হয়তোবা এই ইনিংসটা যারা দেখেছিল তারা সেই গল্পটা করতে পারবে। সূর্যবংশী এইবারের আইপিএলে প্রথম বলটাতে বাউন্ডারি মারার একটা মোটামুটি ট্রেন্ড বানিয়ে ফেলেছেন, আর আজকেও সেই চেষ্টাটা করেছিলেন প্রফুল হিংয়ের বলে, সেইটা তিনি পারেননি, এবং সেই রাগ থেকেই কিনা পরের 4টা বলে ছক্কা 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 ছক্কা, এবং পাওয়ার প্লের মধ্যেই তিনি নিজের 50তে পৌঁছে যান, সেইটাও মাত্র 15তম বলে সাকিব হুসাইনকে একটা ছক্কা মেরে, যেই সাকিবকে এইবারের আইপিএলে প্রথমবারের মতো তিনি ছক্কা হজম করলেন। আর সেইখানে তো থেমে থাকেননি, সেঞ্চুরির যে সময়টা সূর্যবংশীর, ওই সময়টাও দেখুন, 87 রান থেকে সেঞ্চুরিতে তিনি পৌঁছে গিয়েছেন। প্রথমে ফ্লিক করে একটা ছক্কা মেরে, তারপরে মিডনের উপর দিয়ে তুলে দিয়ে একটা বাউন্ডারি মেরে, এবং পরের বলটা সেই লং অন দিয়ে ছক্কা মেরে মাত্র 36 বলে তিনি সেঞ্চুরিতে পৌঁছে যান। হেলমেট খুলে ফেলেন, গ্লাভস খুলে ফেলেন, এরকম লাভ সাইন তিনি দেখান, ডাগ আউটের দিকে তাকিয়ে স্যালুট দেন। সূর্যবংশী আমাদেরকে যেটা দেখাচ্ছেন, তাকে এই ভালোবাসা এবং এই স্যালুট দর্শকদের দিক থেকেও আসলে দিতেই হবে। কি অসাধারণ একটা ইনিংস তিনি খেললেন। সেই ইনিংস খেলার পরও পরাজিত দলে থাকাটা নিঃসন্দেহে একটুখানি বেদনাদায়ক। এইবারের আইপিএল এটা অবশ্য একটা ট্রেন্ডে পরিণত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কেননা আইপিএলে এখন পর্যন্ত 8টা সেঞ্চুরি হয়েছে এবং ইন্ডিভিজুয়াল, এবং তার মধ্যে 4জন ব্যাটসম্যানই পরাজিত দলে থাকে। আজকের প্রথম ম্যাচটাতেও যেমন দিল্লি ক্যাপিটালসের KL রাহুল, তিনি 152 রান করেও পরাজিত দলে ছিলেন, এবং সেই ম্যাচটাতে দিল্লি ক্যাপিটালস 264 রান করেও জিততে পারেনি, পাঞ্জাব কিংস সেই রান টপকে গিয়েছে। ফলে আজকের এই পরের ম্যাচটাতে যে রাজস্থান রয়্যালস 228 করেছে এবং সেইটাকে টপকে গিয়ে যে জিতে গেল এইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাই আপনি আসলে অবাক নাও হতে পারেন। সূর্যবংশী সেই ইনিংসটা সত্ত্বেও রান 228 হলে, 228কেও বলতে হচ্ছে কিছুটা কম হয়েছে। কেন 228কে কিছুটা কম হয়েছে বলছি,
শুরুতে যেমন ধরেন তার ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালের উইকেটটা গিয়েছে, তারপরে 112 রানের একটা পার্টনারশিপ ধ্রুব জুরেলের সাথে তিনি করেছেন। জুরেল কত 35 বলে 51 রান করে আউট হলেন। সূর্যবংশী তারপরে নিজের সেঞ্চুরিটা করার পর ভেরি নেক্সট ডেলিভারিটাতে ইনিংসে সেটা 14 নাম্বার ওভার রিভার্স ল্যাপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে তিনি আউট হয়ে যান বটে। তারপরেও তো 6 ওভার খেলা ছিল, ওই 6 ওভারে রাজস্থান রয়্যালস মাত্র 53 রান নিতে পারে এবং সেই জায়গাটাতে ডনোভান ফেরেইরা তিনি কত 16 বলে 33 রানে একটা ইনিংস খেলেছেন, কিন্তু বাকিরা এইটা রিয়ান পারাক বলুন, সিমরান হেটমায়ার বলুন, কেউ কিন্তু সেই এক্সিলারেশনটা করতে পারেনি। রানটা খুব সহজেই 250 হতে পারতো, সেইটা যখন 228 হয় তখন ওইটাকে মাত্র বলতে হচ্ছে, কেননা ওই রান টোপকে সানরাইজার্স হায়দ্রাবাদ আবার জিতে গিয়েছে মোটামুটি সহজেই বলতে পারেন 5 উইকেট। এবং সেইখানটাতে দেখেন তারাও ইনিংসের শুরুতেই এইখানটাতে যে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার পার্টনারশিপ কী করে সেই দিকে দেখার ছিল। ট্রাভিস হেড প্রথম বলটাতেই ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন, যদি ওই ওভারটাতেই তিনি আউট হয়েছেন সেই উইকেটের পেছনে ধ্রুব জুরেলকে ক্যাচ দিয়ে জফরা আর্চারের বলেই। কিন্তু সেকেন্ড উইকেটে একটা বিগ পার্টনারশিপ হয়েছে ঈশান কিষানের সঙ্গে অভিষেক শর্মার, এবং সেই পার্টনারশিপের যে 132 রান সেইটাই কিন্তু তাদেরকে নিয়ে আসে ম্যাচ জয়ের কাছাকাছি। অভিষেক শর্মা তিনি লাইফ পেয়েছেন। সিমরান হেটমায়ার একবার তার বলের ফ্লাইটের জাজমেন্টটা একেবারেই ভুল হয়েছে, বুঝতেই পারেননি ফ্লাইটটা কি, সেইটা একটা সুযোগ ছিল। আরও একটা সুযোগ তিনি যখন 30 রানে ছিলেন সেইখানটাতে দিয়েছিলেন, ফলে শেষ পর্যন্ত গিয়ে তিনি 29 বলে যে 57 রানের ইনিংসটা খেলেন সেইটা আসলে গুরুত্বপূর্ণ। যখন তিনি আউট হন 10th ওভারে, তারপরেও সেই সময় তাদের স্কোর 2 উইকেটে 139, বাকি 10 ওভারে আর 90 রান প্রয়োজন, সেটা তো মাত্র 90 রানই। কেননা ঈশান কিষান আবার এই সাইড থেকে দুর্দান্ত খেলেছেন, তিনি একটা কত 74 রানের একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস খেলেছেন 31 বলে। তো তিনিও ওই সময় শেষ 5 ওভারে 41 রান প্রয়োজন ছিল আউট হওয়ার পরও ঈশান কিষান, এবং তারপরে গিয়ে 4 ওভারে 36 রান প্রয়োজন। ওই সময় হাইন্ডেক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি ওই ওভারটা থেকে 20 রান তুলে ফেলেন, 3 ওভারে প্রয়োজন 16 রান, পরে তাদেরকে জিততে তো আর কোনো রকম কষ্টই করতে হয়নি, এরা আউট হওয়া সত্ত্বেও এইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা জিতে গিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের এই জয়ের মাধ্যমে তাদেরও পয়েন্ট 10 হলো, যেই পয়েন্টটা রাজস্থান রয়্যালসেরও 10, তবে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন 3 নম্বরে, রাজস্থান রয়্যালস রয়েছে 4 নম্বরে। বৈভব সূর্যবংশীর ইনিংসটাতে একটা লাইফ ছিল, সেই লাইফটা তিনি যখন 30 না 32 রানে তিনি যখন ছিলেন, অনিকেত ভার্মা তার ক্যাচটা ফেলে দেয়। যদি ম্যাচটা জিততো এইখানটাতে গিয়ে রাজস্থান রয়্যালস, তাহলে সেইটা টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারতো। এবং আজকের দিনে প্রচুর ক্যাচ পড়েছে, 2 ম্যাচ মিলে 14টা-15টা ক্যাচ পড়ে গিয়েছে। অভিষেক শর্মার ওই যে ক্যাচ পড়েছে আমি বলছি, পরের দিক দিয়ে তারা আরও অনেকগুলো ক্যাচ মিস করেছে, ফলে এইটাকেও একটা টার্নিং পয়েন্টের দাবিদার বলতে পারেন। অভিষেক শর্মার সেই ইনিংসটাও তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমার কাছে সব কিছু ছাপিয়ে অনেকে হয়তো বা একমত নাও হতে পারেন। আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি জানেন? টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে যেইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ 228 রান তারা করে জিতলো, সেইখানে টার্নিং পয়েন্ট প্যাট কামিন্সের বোলিংটা। এই প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার, তিনি এই সিজনে প্রথমবারের মতো আইপিএল খেলতে নামলেন এবং সেইখানটাতে 4 ওভার বোলিং করে 1 উইকেট পেয়েছেন, দিয়েছেন মাত্র 27 রান। এইরকম উইকেটে যেইখানটাতে প্রতিপক্ষ রান তুলেছে হচ্ছে গিয়ে এইরকম, মানে চারদিকে পিটিয়ে ছাতু করে রান তুলেছে, সেইখানে 4 ওভারে 7 রানের কম করে দিয়েছেন, মাত্র 27 রান দিয়েছেন প্যাট কামিন্স। ফলে প্যাট কামিন্সের ওই তার 11-এ আসাটা, প্রথমবারের মতো আইপিএলে খেলাটা এবং তার এই বোলিংটাই আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত গিয়ে টার্নিং পয়েন্ট। যদিও আলোচনা আরও বহু কাল ধরে থাকবে সূর্যবংশীর এই ইনিংসটাই। প্যাট কামিন্সের এই বোলিং স্পেল আমরা ভুলে যাব, এই বোলিং পারফরমেন্স আমরা ভুলে যাব, এই ম্যাচের রেজাল্টও হয়তো বা মনে থাকবে না, কিন্তু সূর্যবংশীর এই ইনিংসটা আরও অনেক কাল মনে থাকবে, তার এই সেঞ্চুরিটা মনে থাকবে। এবং আমি বলেছিলাম না যে আরেকটা প্রেডিকশন করবো, প্রেডিকশনটা হচ্ছে গিয়ে এই বছরই মনে হয় বৈভব সূর্যবংশীর ভারতীয় জাতীয় ক্রিকেট দলে ডেবু হয়ে যেতে পারে। এবং বাংলাদেশ সফরে যে আসার কথা রয়েছে ভারতের সেপ্টেম্বর মাসে, হোপফুলি তারা আসবে, সেই সফরে টি-20 দলেও যদি বৈভব সূর্যবংশীকে দেখা যায়, অবাক হওয়ার কিছু কি থাকবে? একটা প্রেডিকশন করে ফেলি, ওই দলটাতে বৈভব সূর্যবংশীকে ইনক্লুড ভারত করবে বলেই মনে হচ্ছে। আপনার কাছেও কি সেটা মনে হয় কি না? এবং যেই টার্নিং পয়েন্টের কথা বললাম সেটার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, তবে বৈভব সূর্যবংশীর মতো এইরকম ট্যালেন্ট এত কম বয়সে কখনো কি আপনি দেখেছেন? আমি ভাই দেখিনি। আপনি যদি ভিন্নমত পোষণ করেন জানাতে পারেন।